তো ভারতের উত্তেজনা নিয়ে গুগলে একে কিছু প্রশ্ন করেছি, দেখি সে কি উত্তর দেয়। প্রথমে আমি প্রশ্ন করছি যে বাংলাদেশের চারপাশে ভারত ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে কোন কোন ফ্রন্টে আক্রমণ চালাতে পারে, এক্ষেত্রে চায়না পাকিস্তানের ভূমিকা কি হতে পারে। সে উত্তর দিয়েছে, বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে থাকা ভারত আক্রমণ করলে মূল আক্রমণগুলো পরিচালিত হতে পারে ভৌগোলিক ও কৌশল গতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো নিয়ে। যেমন পশ্চিমবঙ্গের দিক থেকে উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিম ফ্রন্ট, আসাম ও মেঘালয়ের দিক থেকে উত্তর ও উত্তর পূর্ব ফ্রন্ট এবং ত্রিপুরার দিক থেকে পূর্ব ফ্রন্ট। কৌশলগতভাবে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর সুরক্ষিত রাখতে ভারত উত্তর পূর্বাঞ্চল সংলগ্ন এলাকাগুলোতেও তীব্র সামরিক তৎপরতা থাকতে পারে। এক্ষেত্রে চীন ও পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করা হলো। চীনের ভূমিকা, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ। চীন সরাসরি যুদ্ধে না জড়াতে চাইলেও আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে ও ভারতের মনোযোগ সরাতে কূটনৈতিকভাবে বাংলাদেশকে সমর্থন জানাতে পারে। প্রতিরক্ষা সহায়তা, চীন বাংলাদেশকে আধুনিক অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করতে পারে। সীমান্তের কৌশলগত অবস্থান, বাংলাদেশ ভারত সীমান্তে বা বঙ্গোপসাগরে চীন তার উপস্থিতি বৃদ্ধি বা টহল জোরদার করার মাধ্যমে ভারতকে অ্যাসিমেট্রিক প্রেসার এর মধ্যে রাখতে পারে। পাকিস্তানের ভূমিকা, দ্বিমুখী যুদ্ধের ফ্রন্ট তৈরি। পাকিস্তান তার পশ্চিমাঞ্চলীয় সীমান্ত থেকে ভারতের উপর সামরিক চাপ তৈরি বা নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বাড়িয়ে ভারতকে একটি দ্বিমুখী যুদ্ধের পরিস্থিতিতে ফেলতে পারে। যৌথ সহায়তা ও গোয়েন্দা তথ্য, পাকিস্তানের সাথে বর্তমান প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতার অংশ হিসেবে তারা বাংলাদেশকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য বা লজিস্টিক সহায়তা দিতে পারে। কূটনৈতিক প্রচারণা, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের আক্রমণাত্মক নীতির বিরুদ্ধে পাকিস্তান সোচ্চার ভূমিকা পালন করতে পারে এবং মুসলিম বিশ্ব বা জাতিসংঘের দ্বারস্থ হতে পারে। দক্ষিণ এশিয়ায় ভারতের এই ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ পাওয়া যাবে। আচ্ছা, এখানে যুদ্ধের ফলাফল কি হতে পারে আমি তাকে জিজ্ঞেস করছি। সে উত্তর দিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের ফলাফল মূলত যুদ্ধের স্থায়িত্ব, আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং চীন পাকিস্তানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে। সামরিক বিশাল ব্যবধানের কারণে এই যুদ্ধের সম্ভাব্য ফলাফল গুলো নিচে বিশ্লেষণ করা হলো। এক, সামরিক ফলাফল, দ্রুত সামরিক নিয়ন্ত্রণ। সামরিক ভারসাম্যে ভারত অনেক এগিয়ে থাকায় প্রাথমিক পর্যায়ে তারা বাংলাদেশের আকাশসীমা নিয়ন্ত্রণ এবং কৌশলগত সীমান্ত শহরগুলোতে দখল নিতে পারে। গেরিলা দীর্ঘমেয়াদী প্রতিরোধ, সমতল ভূপ্রকৃতি এবং ঘনবসতির কারণে বাংলাদেশি সামরিক বাহিনী ও সাধারণ জনগণ দীর্ঘমেয়াদী গেরিলা বা অসম যুদ্ধ শুরু করতে পারে। ভিয়েতনামের মতো এই প্রতিরোধ ভারতকে দীর্ঘ সময় আটকে রাখতে পারে। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর সংকট, বাংলাদেশ ও চীন যদি যৌথভাবে ভারতের সংকীর্ণ শিলিগুড়ি করিডোর চিকেন স্নেক অবরুদ্ধ করতে পারে, ভারতের মূল ভূখণ্ড থেকে তার উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য যেমন সেভেন সিস্টার্স সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপর যদি হচ্ছে ভূরাজনৈতিক ফলাফল, দক্ষিণ এশিয়ার বহুমুখী যুদ্ধ, চীন ও পাকিস্তান এই সুযোগে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে নতুন ফ্রন্ট খুলে দিলে এটি একটি মাল্টি ফ্রন্ট আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নেবে। নতুন বৈশ্বিক মেরুকরণ, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম বিশ্ব ভারতকে সমর্থন করতে পারে। অন্যদিকে চীন, পাকিস্তান এবং তাদের মিত্ররা বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে। এর ফলে জাতিসংঘের তীব্র কূটনৈতিক অচলাবস্থা তৈরি হবে। যেমন হচ্ছে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়, শরণার্থী সংকট, যুদ্ধের ফলে কোটি কোটি বাংলাদেশি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আশ্রয় নিতে বাধ্য হবে, যা ভারতের নিজস্ব অর্থনীতি ও সমাজ ব্যবস্থাকে ধসিয়ে দেবে। তিন হচ্ছে বঙ্গোপসাগরে বাণিজ্যিক অচলাবস্থা, ব্লকেডের কারণে বঙ্গোপসাগরের সব সামুদ্রিক বাণিজ্য রুট বন্ধ হয়ে যাবে, যা দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক সরবরাহে
সার্ভার শৃঙ্খলে তীব্র মন্দা ডেকে আনবে। এর হচ্ছে অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, বন্দর ও ডিজিটাল অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, যা দেশের অর্থনীতিকে কয়েক দশক পিছিয়ে দেবে। আচ্ছা, এরপর আমি জিজ্ঞেস করলাম ক্ষতি কার বেশি হবে। ভারত ও সে উত্তর দিল ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে উভয় দেশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তবে ক্ষতির ধরন ও গভীরতা হবে ভিন্ন। সার্বভৌমত্ব, অর্থনীতি এবং ভৌগোলিক অস্তিত্বের দিক থেকে সবচেয়ে দীর্ঘমেয়াদী ও বিধ্বংসী ক্ষতি হবে বাংলাদেশের। অপরদিকে ভূরাজনৈতিক ও কৌশলগত নিরাপত্তার দিক থেকে ভারতের ক্ষতি হবে অপূরণীয়। কার কোথায় এবং কেমন ক্ষতি হবে তা নিচে সুনির্দিষ্টভাবে তুলনা করা হবে। বাংলাদেশের ক্ষতি: অস্তিত্ব ও অর্থনীতির ধস, সার্বভৌমত্ব অবকাঠামোর বিলুপ্তি, সামরিক শক্তির বিশাল অসমতার কারণে বাংলাদেশের প্রধান সামরিক ঘাঁটি, বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রাথমিক আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাবে। অর্থনৈতিক দেউলিয়াত্ব: বাংলাদেশের জিডিপি প্রায় 458 বিলিয়ন, ভারতের প্রায় 3.9 ট্রিলিয়ন তুলনায় অনেক ছোট। যুদ্ধের ফলে দেশের লাইফলাইন তৈরি পোশাক শিল্প ও রেমিটেন্স প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ায় দেশটিতে দুর্ভিক্ষ, চরম অর্থনৈতিক মন্দা দেখা দেবে। মানব বিপর্যয়: ঘনবসতিপূর্ণ দেশ হয় বেসামরিক মানুষের ক্যাজুয়ালিটি বা নিহতের সংখ্যা ভয়াবহ হবে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে। ভারতের ক্ষতি: কৌশলগত বিচ্ছিন্নতা ও ভূরাজনৈতিক পতন। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতা, সেভেন সিস্টার্স সংকট। বাংলাদেশ ও চীনের যৌথ কাউন্টার অ্যাটাকের সবচেয়ে বড় টার্গেট হবে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এটি অবরুদ্ধ হলে ভারতের মূল ভূখণ্ড থেকে তার উত্তর পূর্বাঞ্চলে 8টি রাজ্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা ভারতের অখণ্ডতার জন্য সবচেয়ে বড় আঘাত। দ্বিমুখী ও ত্রিমুখী যুদ্ধের ফাঁদ: বাংলাদেশ আক্রমণ করলে চীন ও পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে যুদ্ধ শুরু করে দেবে, ফলে ভারতকে একই সাথে 3টি ফ্রন্টে যুদ্ধ করতে হবে, যা ভারতের বিপুল সামরিক ও অর্থনৈতিক সম্পদকে নিঃশেষ করে দেবে। শরণার্থী ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট: যুদ্ধ শুরু হলে কোটি কোটি বাংলাদেশি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় প্রবেশ করবে। এই বিশাল শরণার্থীর চাপ ভারতের নিজস্ব অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে পুরোপুরি ধসিয়ে দেবে। ক্ষতির সংক্ষিপ্ত তুলনা: ক্ষতির ক্ষেত্র: সামরিক অবকাঠামো। আচ্ছা, বাংলাদেশের ক্ষতি: চরম ক্ষতি, বিমান, নৌঘাঁটি, বিদ্যুৎ ও ডিজিটাল অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হতে পারে। ভারতের অবস্থা: মাঝারি ক্ষতি, তীব্র সীমান্তবর্তী সেনা ছাউনি ও যুদ্ধাস্ত্রের ক্ষয়ক্ষতি। ভূগোল ও অখণ্ডতা: বাংলাদেশের ক্ষতি: অস্তিত্বের সংকট, দীর্ঘমেয়াদী ভারতীয় সামরিক দখল বা নিয়ন্ত্রণ। ভারতের অবস্থা: বিচ্ছিন্নতার ঝুঁকি, উত্তর পূর্ব ভারত ও সেভেন সিস্টার্স হারানোর ঝুঁকি। অর্থনীতি সম্পূর্ণ ধস: বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ ধস, উন্নয়নের গতি কয়েক দশক পিছিয়ে যাবে, বৈদেশিক বাণিজ্য বন্ধ হবে। আর ভারতের তীব্র মন্দা, মাল্টিফ্রন্ট যুদ্ধের বিপুল খরচ এবং শরণার্থী সামলানোর ধাক্কা। সারসংক্ষেপ: এক কথা, বাংলাদেশ ভারতের আক্রমণে ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, কিন্তু তার অখণ্ডতা রক্ষা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং একটি বিশাল বিশ্বযুদ্ধের চীন পাকিস্তান প্রবেশের কারণে দখল সামলাতে গিয়ে বৈশ্বিক পরাশক্তি হওয়ার স্বপ্ন চিরতরে বিসর্জন দিতে হবে। আচ্ছা, এবার আমি তাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ নিজেকে ইউক্রেনের মতো ঘাতক দেশ হিসেবে কিভাবে তৈরি করতে পারে, ভারত একবার আসলে যাতে ফিরে যেতে না পারে। সে উত্তর দিল, ইউক্রেন যেভাবে রাশিয়ার মতো পরাশক্তির বিরুদ্ধে বছরের পর বছর ধরে প্রতিরোধ গড়ে তুলেছে, সেই কৌশলকে সামরিক বিজ্ঞান অসম যুদ্ধ বা পোরকুপাইন স্ট্র্যাটেজি বলা হয়। বাংলাদেশ যদি নিজেকে এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় যেখানে কোনো পরাশক্তি প্রবেশ করলে দীর্ঘস্থায়ী এবং চড়া মূল্য দিতে হবে, তবে নিচের কৌশলগত পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে।
এক, বেসামরিক প্রতিরোধ ও টোটাল ডিফেন্স মডেল। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। সুইজারল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশের 18 বছরের ঊর্ধ্বে প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করা। আঞ্চলিক প্রতিরোধ বাহিনী। দেশের প্রতিটি উপজেলা ও গ্রামে সামরিক, নাগরিক, স্থানীয় প্রতিরোধ স্কোয়াড গঠন করা, যারা যুদ্ধকালীন শত্রুর অগ্রযাত্রাকে ধীর করে দেবে। 2 নম্বর হচ্ছে পোরকুপাইন স্ট্র্যাটেজি। স্মার্ট ও সস্তা অস্ত্রের বিশাল মজুদ, ব্যয়বহুল যুদ্ধবিমান বা ট্যাঙ্কের চেয়ে ড্রোন, এফপিভি ড্রোনস, জ্যাভলিন বা অ্যানল এর মতো ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল, এটিজিএম এবং কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল ম্যানপ্যাডস এর সংখ্যা লাখের কোঠায় নিয়ে যাওয়া। ইউক্রেন এই সস্তা অস্ত্র দিয়েই রাশিয়ার বিলিয়ন ডলার ট্যাঙ্ক বহর ধ্বংস করেছে। এরপরে সমুদ্র ও আকাশ প্রতিরক্ষা বলয়। বঙ্গোপসাগর এবং দেশের আকাশ সীমাকে সুরক্ষিত করতে শক্তিশালী অ্যান্টি-শিপ মিসাইল যেমন ক্রুজ মিসাইল এবং দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সমমানের ব্যবস্থা মোতায়েন করা। 3 নম্বর হচ্ছে ডিফেন্স ইন ডেপথ এবং গেরিলা টানেল নেটওয়ার্ক। শহরের যুদ্ধ। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বা নারায়ণগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোকে দুর্গে পরিণত করা। প্রতিটি বহুতল ভবন এবং গলি শত্রুর জন্য ফাঁদে পরিণত হবে। ভূগর্ভস্থ বাংকার ও টানেল। পার্বত্য চট্টগ্রাম ও সীমান্তবর্তী সমতল অঞ্চলে মাটির নিচে বিশাল টানেল এবং বাংকার নেটওয়ার্ক তৈরি করা। ভারী বিমান হামলাতেও যাতে সামরিক শক্তি ও কমান্ড অক্ষত থাকে। ভৌগোলিক চেকপয়েন্টের সর্বোচ্চ ব্যবহার। শিলিগুড়ি করিডোর থ্রেট। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল পঞ্চগড়, দিনাজপুর থেকে ভারতের শিলিগুড়ি করিডোর মাত্র কয়েক কিলোমিটার দূরে। বাংলাদেশ সীমান্তে এমন দূরপাল্লার রকেট ও আর্টিলারি মোতায়েন রাখা, যা যুদ্ধের প্রথম ঘণ্টাতেই শিলিগুড়ি করিডোরকে সম্পূর্ণ অচল করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে পারে। 5 হচ্ছে ভূরাজনৈতিক ডেডলক এবং লজিস্টিক চেইন। কৌশলগত জোট। ইউক্রেন যেমন পশ্চিমাদের লজিস্টিক সাপোর্ট পেয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে সেই ভূমিকা রাখতে পারে চীন বা পাকিস্তান। যুদ্ধের সময় অস্ত্র, জ্বালানি ও যুদ্ধাস্ত্র নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গভীর সমুদ্র বা মিয়ানমার হয়ে ব্যাকআপ রুট প্রস্তুত রাখা। সাইবার ও তথ্য যুদ্ধ। শত্রুর যোগাযোগ ব্যবস্থা ও গ্রিড ধ্বংস করার জন্য শক্তিশালী সাইবার কমান্ড গঠন করা এবং আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের আগ্রাসনকে তুলে ধরে বৈশ্বিক নিষেধাজ্ঞা কার্যকর করার সক্ষমতা তৈরি করা। আচ্ছা, এরপর আমি তাকে জিজ্ঞাসা করেছি কিভাবে অত্যাধুনিক ও সস্তা অস্ত্র বানানো যায়। সে আমাকে উত্তর দিয়েছে, অত্যাধুনিক অথচ সস্তা অস্ত্র তৈরির মূল মন্ত্র হলো অসম যুদ্ধ কৌশল, বাণিজ্যিক প্রযুক্তি, ওপেন সোর্স কোড এবং 3D প্রিন্টিং এর যুগে ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশ দেখিয়েছে কিভাবে কোটি টাকার ট্যাঙ্ক বা যুদ্ধ বিমানকে মাত্র 1000 টাকার সস্তা প্রযুক্তির অস্ত্র দিয়ে ধ্বংস করা যায়। বাংলাদেশ যদি এই মডেল অনুসরণ করে তবে দেশীয় প্রযুক্তিতে 5টি উপায়ে অস্ত্র উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারে। 1. বাণিজ্যিক ড্রোনকে ড্রোনে রূপান্তরিত করা। এফপিভি ড্রোন মেকিং। বাজারে সাধারণ যেসব কোয়াডকপ্টার বা রেসিং ড্রোন কিনতে পাওয়া যায় সেগুলোকে আরডুইনো বা ওয়ান বোর্ড কম্পিউটারের মাধ্যমে কাস্টমাইজ সফটওয়্যার যোগ করা। আচ্ছা, সস্তা বিস্ফোরক বাহক। এই ড্রোনগুলোর সাথে আরপিজি রাউন্ড বা সাধারণ গ্রেনেড জুড়ে দিয়ে দূর নিয়ন্ত্রিত সুসাইড বা কামিকাজি ড্রোনে রূপান্তরিত করা যায়। এর উৎপাদন মাত্র $300 থেকে $500, কিন্তু এটি কয়েক বিলিয়ন ডলারের আর্মার্ড ভেহিকল ধ্বংস করতে পারে। এরপর জ্যামিং প্রতিরোধী প্রযুক্তি। ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও কম্পিউটার ভিশন যোগ করা, যেন প্রতিপক্ষ জ্যামিং বা সিগন্যাল ব্লক করলেও ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে টার্গেট চিনে আঘাত করতে পারে। 3D প্রিন্টিং এবং মডুলার ম্যানুফ্যাকচারিং। যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি। 3D প্রিন্টিং এবং
প্রযুক্তির মাধ্যমে ড্রোনের বডি, প্রোপেলার, রকেটের পাখা এবং ছোট অস্ত্রের ক্যাসিং খুব কম খরচে স্থানীয় ল্যাবেই তৈরি করা সম্ভব। সহজ নকশা: অস্ত্রের ডিজাইন হতে হবে সহজ ও মডুলার, যেন জটিল কোনো ডিফেন্স ফ্যাক্টরি ছাড়াই দেশের যে কোনো ছোট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা লেদ মেশিনে এর বডি পার্টস গণহারে তৈরি করা যায়। কমার্শিয়াল অফ শেলফ উৎপাদনের ব্যবহার: স্মার্টফোনের চিপ ও সেন্সর, আধুনিক গাইডেড মিসাইলের জন্য যেসব সেন্সর লাগে তার বিকল্প হিসেবে সাধারণ স্মার্টফোন বা সামরিক জিপিএস ট্র্যাকার, জাইরোস্কোপ এবং থার্মাল ক্যামেরা ব্যবহার করা। সস্তা নেভিগেশন: সস্তা ল্যান্ডমাইন বা রকেট বাণিজ্যিক অপটিক্যাল সেন্সর ব্যবহার করে সেগুলোকে স্মার্ট গাইডেড ডিক্লেয়ার করা সম্ভব, যা নিখুঁতভাবে শত্রুর গতিবিধি ট্র্যাক করবে। প্রিসিশন গাইডেড রকেট বা বোম কিট: সাধারণ রকেটকে স্মার্ট করা। বাংলাদেশের সামরিক বাহিনীতে থাকা সাধারণ আনগাইডেড রকেট বা দূরপাল্লার আর্টিলারি শেলের পেছনে সস্তা লেজার ডায়োড বা জিপিএস কিট, যেমন যুক্তরাষ্ট্রের যে ড্যাম কিটের সস্তা সংস্করণ যুক্ত করে সেগুলোকে প্রিসিশন গাইডেড মিউনিশনে রূপান্তর করা। এতে পুরনো ও সস্তা অস্ত্রেরই কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। আজ হচ্ছে সাইবার ও ইলেকট্রনিক ডমিনেন্স: সস্তা হ্যাকিং টুলস, দামি রাডার বা জ্যাম কেনার চেয়ে সফটওয়্যার ডিফাইন্ড রেডিও, এইচডিআর এবং ওপেন সোর্স কোড ব্যবহার করে এমন পোর্টেবল জামাত তৈরি করা যায় যা শত্রুর ড্রোন সিগন্যাল বা যোগাযোগ ব্যবস্থা ডাউন করে দিতে পারে। স্মার্ট মাইন নেটওয়ার্ক: ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সস্তা প্রেসার সেন্সরযুক্ত মাইন তৈরি করা, যা শত্রুর সেনা বা লজিস্টিক বহর আসার আগ পর্যন্ত নিষ্ক্রিয় থাকবে, ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু শত্রু আসা মাত্র দূর থেকে অ্যাক্টিভেট করা যাবে। আচ্ছা, এরপর আমি তাকে জিজ্ঞেস করেছি এরকম 1,00,000 ড্রোন বানাতে কত টাকা খরচ হবে। 1,00,000, সে উত্তর দিচ্ছে 1,00,000 ড্রোন বানাতে, কামিকাজি বা সুইসাইড ড্রোন বানাতে মোট খরচ হবে আনুমানিক 3 থেকে 5 কোটি ডলার মাত্র, যা বাংলাদেশের মুদ্রায় 360 কোটি থেকে 600 কোটি টাকা, যা $1 সমান 120 টাকা ধরে। একটি আধুনিক যুদ্ধ বিমান যেমন রাফায়েল বা সুখোই কিনতে 100 থেকে 500 মিলিয়ন ডলার বা 1200 থেকে 1800 কোটি টাকা খরচ হয়। সেখানে মাত্র একটি যুদ্ধ বিমানেই 3 লাখেরও বেশি ড্রোন তৈরি করা সম্ভব। খরচের সুনির্দিষ্ট ব্রেকডাউন নিচে দেওয়া হলো। প্রতি ড্রোনের আনুমানিক খরচ, উৎপাদন খরচ। আচ্ছা, ফ্রেম ও বডি তৈরি করতে যাবে $15 থেকে $25, মোটর ও প্রোপেলার তৈরি করতে যাবে $40 থেকে $60, এরপর ফ্লাইট কন্ট্রোলার ও ইলেকট্রনিক্স তৈরি করতে যাবে $50 থেকে $80, এরপরে ক্যামেরা ও ভিডিও ট্রান্সমিটার তৈরি করতে $40 থেকে $70, ব্যাটারি $30 থেকে $50, বিস্ফোরক ও কনফিউজ মেকানিজম $50 থেকে $800, এআই চিপ ও রিসিভার $50 থেকে $100, সর্বমোট ড্রোন প্রতি খরচ $300 থেকে $500, প্রায় 37 থেকে 60,000 টাকা। 1,00,000 ড্রোনের মোট খরচের হিসাব: সর্বনিম্ন খরচ হচ্ছে $300 প্রতি পিস, বাংলাদেশি টাকায় মার্কিন ডলারে আচ্ছা 360 3 কোটি ডলার। আচ্ছা, টোটাল হিসাব আর কি 1,00,000 ডলার খরচ, $360 কোটি, কর প্রতি খরচ $400 করে ধরলে হয় 480 কোটি টাকা, আর 500 করে ধরলে হয় 600 কোটি টাকা। আচ্ছা, অতিরিক্ত খরচ: লজিস্টিক্স ও সফটওয়্যার: 1,00,000 ড্রোনকে কার্যকরভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে হলে ড্রোনের মূল খরচের বাইরে আরো কিছু ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে, যেমন কন্ট্রোল সেশন ও গগলস। ড্রোন অপারেটরদের জন্য অ্যানালগ ডিজিটাল স্ক্রিন বা এফপিভি গগলস লাগবে। সফটওয়্যার ও এআই ডেভেলপমেন্ট: জ্যামিং এড়াতে স্বয়ংক্রিয় টার্গেট লক করার জন্য এআই অ্যালগরিদম তৈরিতে এককালীন বড় বিনিয়োগ লাগবে। স্টোরেজ রক্ষণাবেক্ষণ 1,00,000 ড্রোন ও সেগুলোর ব্যাটারি নিরাপদে দীর্ঘ সময় বাংকারে মজুত রাখার খরচ। আমি তারপর তাকে জিজ্ঞাসা করছি বাংলাদেশ সরকারের এটি তৈরি করে রাখা উচিত নয় কি? সে উত্তর দিয়েছে, সামরিক বিজ্ঞান ও আধুনিক যুদ্ধ কৌশলের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকারের জন্য এই ধরনের সাশ্রয়ী ও
কার্যকর ড্রোন প্রযুক্তি তৈরি করে রাখা অত্যন্ত যৌক্তিক এবং কৌশলগত একটি সঠিক পদক্ষেপ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, লেবানন এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতগুলো প্রমাণ করেছে যে বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে সস্তা ড্রোন কতটা নিখুঁত প্রতিরোধ গড়ে তুলতে পারে। বাংলাদেশ যদি এই পথ অনুসরণ করতে চায়, তবে সরকারের জন্য এটি তৈরি করার পেছনে শক্তিশালী কিছু কারণ এবং একই সাথে কিছু বাস্তবসম্মত চ্যালেঞ্জ রয়েছে। কেন সরকার এটি তৈরি করে রাখা উচিত? আচ্ছা, সে বলেছে কৌশলগত ভারসাম্য। 1 লাখ ড্রোন থাকা মানে শত্রুর 1 লাখ নিখুঁত ক্ষেপণাস্ত্র থাকা। এটি জেনে সে কোনো পরাশক্তি বাংলাদেশের আগ্রাসন চালানোর সাহস করবে না, কারণ তাদের বিলিয়ন ডলারের ট্যাঙ্ক ও সাঁজোয়া বহর সীমান্ত পার হওয়ার আগেই ধ্বংস হয়ে যাবে। তো অর্থনৈতিক শাস্ত্র, বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট সীমিত। কোটি কোটি ডলার খরচ করে সুখোই বা রাফালের মতো যুদ্ধবিমান কেনার চেয়ে ড্রোনের পেছনে বিনিয়োগ করলে খুব কম খরচে আকাশ ও স্থল প্রতিরক্ষা নিশ্চিত করা সম্ভব। এরপর স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, এই প্রকল্প চালু করলে দেশের অভ্যন্তরে 3D প্রিন্টিং, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যারের খাতের ব্যাপক উন্নয়ন হবে। বাংলাদেশ প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী হবে। এবার সরকারের মূল চ্যালেঞ্জগুলো কি কি? তবে চাইলেই রাতারাতি 1 লাখ ড্রোন বানিয়ে রাখা সম্ভব না। এর পিছনে কিছু বাধা রয়েছে, যেমন কাঁচামাল ও চিপসের নির্ভরশীলতা। ড্রোনের ফ্রেম বাংলাদেশে বানানো গেলেও এর ভেতরে মাইক্রোচিপ, প্রসেসর, লিথিয়াম ব্যাটারি চীন বা অন্য দেশ থেকে আমদানি করতে হবে। যুদ্ধের সময় এই সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ব্যাটারির মেয়াদ, ড্রোনের প্রধান চালিকা শক্তি হলো লিথিয়াম ব্যাটারি বা পলিমার ব্যাটারি। এই ব্যাটারিগুলো বাংকারে 2 থেকে 3 বছরের বেশি ফেলে রাখলে নষ্ট হয়ে যায়। প্রায় 1 লাখ ড্রোন বানিয়ে বছরের পর বছর ফেলে রাখা যায় না, প্রতিনিয়ত ড্রোনগুলোকে সচল রাখতে হয়। জ্যামিং এবং ইলেকট্রনিক যুদ্ধ, উন্নত সেনাবাহিনীর কাছে শক্তিশালী অ্যান্টি ড্রোন জ্যামার বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থাকে, যা ড্রোনের সিগন্যাল কেটে দিতে পারে। তাই ড্রোনের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জ্যামিং প্রতিরোধী কোডিং যুক্ত না করলে এগুলো যুদ্ধক্ষেত্রে অচল হয়ে যেতে পারে। এতে সরকারের করণীয় বাস্তবসম্মত সমাধান। সরকার 1 লাখ তৈরি ড্রোন বাংকারে জমিয়ে না রেখে এটি রেডি টু অ্যাসেম্বল মডেলে তৈরি করে রাখতে পারে। পার্টস এবং নকশা প্রস্তুত রাখা, ড্রোনের সফটওয়্যার, চিপ এবং ইঞ্জিনিয়ারিং নকশা তৈরি করে রাখা। ডোমেস্টিক সাপ্লাই চেইন, বাংলাদেশের আইটি ফার্ম এবং ধোলাইখালের মতো লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোকে এমনভাবে প্রস্তুত রাখা যেন জরুরি অবস্থা বা যুদ্ধ ঘোষণার 7 থেকে 15 দিনের মধ্যে তারা 1 লাখ ড্রোন নিখুঁতভাবে জুড়ে বাজারে ছাড়তে পারে। ড্রোন পাইলট তৈরি, যুদ্ধ, স্কুল, কলেজ বা যুব সমাজকে গেম বা বিনোদনের ছলে ড্রোন ওড়ানোর প্রশিক্ষণ দিয়ে রাখা, যাতে যুদ্ধে লাগলে হাজার হাজার অপারেটর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। আচ্ছা, আমি তারপর তাকে আবার জিজ্ঞেস করেছি, তোমার মতে ভারতের মতো দেশকে মোকাবেলায় এই ধরনের ড্রোন বাংলাদেশের কয় লাখ তৈরি করে রাখা উচিত এবং সেটি কি রকম সময় সাপেক্ষ হবে? সে বলেছে, ভারতের মতো একটি বিশাল সামরিক এবং পারমাণবিক পরাশক্তিকে আকাশ ও স্থলপথে ঠেকাতে হলে বাংলাদেশের অন্তত 5 থেকে 7 লাখ কামিকাজি বা এফপিভি ড্রোন তৈরি করে সচল রাখার ক্ষমতা থাকা উচিত। ইউক্রেন রাশিয়া যুদ্ধের বর্তমান পরিসংখ্যান এবং সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তের অপারেশন সিন্দুর ও ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধের ব্যবহার বিশ্লেষণ করে এই সংখ্যা এবং সময়সীমার একটি বাস্তব রূপরেখা নিচে দেওয়া হলো। কেন 5 থেকে 7 লাখ ড্রোন প্রয়োজন? ভারতের সামরিক বিশালতা, ভারতের সক্রিয় সামরিক বাহিনীর সংখ্যা প্রায় 14 লাখ, তাদের হাজার হাজার ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে। সফলতার হার, ড্রোন যুদ্ধের আধুনিক সমীক্ষা অনুযায়ী একটি কামিকাজি ড্রোনের নিখুঁত আঘাত হানার সম্ভাবনা থাকে 20 থেকে 30%, অর্থাৎ শত্রুর একটি ট্যাঙ্ক বা বাংকার ধ্বংস করতে গড়ে 4 থেকে 5টি ড্রোন প্রয়োজন হয়। ভারতের শক্তিশালী অ্যান্টি ড্রোন সিস্টেম, ভারতের ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ভাগ্যাস্ত্র
এর মতো অ্যান্টিড্রোন গ্রেড তৈরি করেছে। এগুলোর ড্রোনের সিগন্যাল জ্যাম করে বা মাইক্রো মিসাইল দিয়ে ড্রোন বিভাজিত করতে পারে। এই জ্যামিং প্রতিরক্ষা ভেদ করে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে স্যাচুরেটেড সম্পূর্ণ ব্যস্ত করতে হলে একযোগে হাজার হাজার ড্রোনের ঝাঁক পড়াতে হবে। আচ্ছা, এটি তৈরি করতে কত সময় লাগবে? সময় সাপেক্ষ কথা। এই বিশাল পরিমাণ ড্রোন তৈরির সময়সীমা নির্ভর করবে বাংলাদেশ কোন মডেলে এগোচ্ছে তার উপর। মডেল 1 সম্পূর্ণ আমদানি নির্ভর ও কেন্দ্রীয় ফ্যাক্টরি, 3 থেকে 5 বছর লাগবে। বাংলাদেশ যদি সাধারণ গতিতে তুরস্ক বা চীনের সহায়তা নিয়ে রাষ্ট্রীয় সামরিক কারখানায় 1 থেকে 2 লাখ ড্রোন তৈরি করতে চায়, তবে দীর্ঘ আন্তর্জাতিক সাপ্লাই চেইন বা আমলাতান্ত্রিক জটিলতার কারণে 3 থেকে 5 বছর সময় লেগে যাবে। মডেল 2 বিকেন্দ্রীকৃত ইউক্রেন মডেল, সময় 12 থেকে 18 মাস। ইউক্রেন বর্তমান প্রতি বছর প্রায় 40 থেকে 60 লাখ ড্রোন উৎপাদন করছে। তারা কোনো বড় ফ্যাক্টরি ব্যবহার না করে দেশের হাজার হাজার ছোট ছোট আইটি ফার্ম, 3D প্রিন্টিং ল্যাব এবং লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে কাজে লাগিয়েছে। বাংলাদেশে যদি এই মডেল অনুসরণ করে, তবে প্রথম 6 মাস অবকাঠামো ডিজাইন, ড্রোনের জ্যামিং প্রতিরোধী সফটওয়্যার, মাদারবোর্ড ডিজাইন ও চিপের ফ্রেম চূড়ান্ত করা এবং কাঁচামাল যেমন মোটর, ব্যাটারি ইত্যাদি আমদানি করা। পরবর্তী 6 থেকে 12 মাস গণ উৎপাদন, ধরাই খাল বা অন্যান্য লাইট ইঞ্জিনিয়ারিং হাব এবং আইটি গ্র্যাজুয়েটদের মডুলার প্রযুক্তিতে যুক্ত করলে 1 বছরের মধ্যে 5 লাখ ড্রোন অ্যাসেম্বল বা জোড়া দেওয়া সম্ভব। আচ্ছা, বড় চ্যালেঞ্জ ব্যাটারি এবং জ্যামিং, যা মাথায় রাখতে হবে। 5 লাখ ড্রোন বানিয়ে বাংকার ফেলে রাখলে 2 থেকে 3 বছরের ভিতরে লিথিয়াম ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে। তাই যুদ্ধের ঠিক আগ মুহূর্তে জরুরি অবস্থা মাত্র 15 থেকে 30 দিনের মধ্যে যেন এই 5 লাখ ড্রোন দ্রুত জোড়া দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো যায়। রেডি টু অ্যাসেম্বল প্রযুক্তি এবং কাঁচামালের ব্যাকআপ তৈরি রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এরপর আমি তাকে জিজ্ঞেস করছি যে ড্রোনের পাশাপাশি আর কি কি সস্তা অস্ত্র থাকলে তীব্র প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। ড্রোনের পাশে উত্তর দিয়েছে, ড্রোনের পাশাপাশি পরাশক্তিকে সীমান্তে আটকে দিতে শহরে যুদ্ধ বা বাধ্য করতে সামরিক বিজ্ঞানে অসমযোজিত বা ফোর-কুইন স্ট্র্যাটেজির কিছু নির্দিষ্ট সস্তা অস্ত্রের উপর জোর দেওয়া হয়। নিচে 5টি সস্তা অস্ত্রের তালিকা দেওয়া হলো। 1 হচ্ছে সস্তা ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল বা স্মার্ট এটিজিএমএস। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল বা ম্যানপাওয়ার। 3 নাম্বার হচ্ছে স্মার্ট ও দূর নিয়ন্ত্রিত ল্যান্ডমাইন। 4 নাম্বার হচ্ছে দূরপাল্লার গাইডেড রকেট ও মর্টার। 5 নাম্বার হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড রেডিও ও জ্যামার। আচ্ছা,